আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আমরা আজ দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো। একটি গবেষণাপত্র যার মূল ফোকাস হল ইসলামী আন্তর্জাতিকরণ বা ইসলামিক ইন্টারন্যাশনালাইজেশন। ব্যাপারটি বেশ কৌতূহলোদ্দীপক। ধ্রুপদী ইসলামী আইন বা ফিকর কিভাবে আজকের আধুনিক ভূ-রাজনৈতিক বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে, লেখক মূলত সেটাই অন্বেষণ করেছেন। বলতে পারেন এটি প্রাচীন আইনের লেন্স দিয়ে আজকের বিশ্ব ব্যবস্থাকে দেখার এক চমৎকার বুদ্ধিবৃত্তিক যাত্রা। তো চলুন শুরু করা যাক। আজকের আলোচনার রোডম্যাপটা একটু দ্রুত দেখে নেওয়া যাক। আমরা ফিকহের নবায়নযোগ্য প্রকৃতি দিয়ে শুরু করে বর্তমান রাজনৈতিক চ্যালেঞ্জ, মূল ও শাখার পদ্ধতি, ফিকহে মাযহাবগুলোর মধ্যকার তুলনা এবং সবশেষে ইসলামী আন্তর্জাতিকীকরণের একেবারে নতুন 7টি বিভাগ নিয়ে আলোচনা করব। পুরো পেপারের সবচেয়ে বড় আর মূল প্রশ্নটা হল ঐতিহ্যবাহী ফিক বা আইনশাস্ত্র আসলে কিভাবে বর্তমানের এই সম্পূর্ণ অভূতপূর্ব আধুনিক বৈশ্বিক ব্যবস্থাগুলোকে মোকাবেলা করতে পারে। অর্থাৎ লেখক প্রাচীন আইনি কাঠামো এবং আজকের দিনে জাতিসংঘ, জাতিরাষ্ট্র বা বর্ডারের মতো জটিল বিষয়গুলোর মধ্যে একটা শক্ত সেতুবন্ধন তৈরির চেষ্টা করেছেন। প্রথম পর্ব, ফিকহের নবায়নযোগ্য প্রকৃতি। শুরুতেই লেখক একটা খুব গুরুত্বপূর্ণ ভিত্তি দাঁড় করিয়েছেন। সময়ের সাথে সাথে ইসলামিক আইন বা ফিক আসলে কিভাবে কাজ করে সেটা আগে বোঝা দরকার। একটু খেয়াল করলে দেখবেন, লেখক এখানে একটা চমৎকার বৈপরীত্য তুলে ধরেছেন। ক্লাসিক্যাল বা ধ্রুপদী শাসন ব্যবস্থা পরিচালিত হতো সুস্পষ্ট পূর্ব নজির এবং একটা ঐক্যবদ্ধ রাষ্ট্রের ধারণার উপর ভিত্তি করে। কিন্তু আজকের বাস্তবতা, আজকের আধুনিক শাসন ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন। এটি জাতিরাষ্ট্র, আন্তর্জাতিক চুক্তি এবং জাতিসংঘের মতো এমন সব নজিরবিহীন ও খণ্ডিত ব্যবস্থার ওপর দাঁড়িয়ে আছে যা আগে কখনো ছিল না। গবেষণাপত্রটিতে একটা দারুণ যুক্তি দেওয়া হয়েছে। বলা হচ্ছে, ইসলাম ধর্মের মূল শিকড় বা উৎসগুলো প্রাচীনকালে অপরিবর্তনীয়ভাবে নির্ধারিত হলেও এর বিশদ বিবরণ ও শাখা-প্রশাখা কিন্তু অসীম। ব্যাপারটা অনেকটা একটা বিশাল গাছের মতো ভাবুন। শিকড় তার জায়গাতে স্থির, কিন্তু নতুন নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিতে এর ডালপালাগুলোকে প্রতিনিয়ত বিকশিত হতেই হয়। দ্বিতীয় পর্ব, সমসাময়িক রাজনৈতিক চ্যালেঞ্জ। তো ফিকের এই তাত্ত্বিক আলোচনা থেকে এবার আমরা বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক সংকটের দিকে একটু নজর দিই। লেখক বর্তমান পরিস্থিতিকে কিভাবে দেখছেন সেটা জানাটা বেশ জরুরি। ইতিহাসের দিকে তাকালে একটা সুস্পষ্ট ভাঙনের চিত্র ফুটে ওঠে। সপ্তম থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত সময়কালটা ছিল মূলত ঐক্যবদ্ধ ইসলামী যুগ। এরপর বিংশ শতাব্দীর শুরুতে আমরা দেখি শেষ দিককার অটোমান সাম্রাজ্য এবং তার পতন। ওই শতাব্দীর মাঝামাঝি সময়ে দেখা যায় আরব জাতীয়তাবাদের উত্থান। আর এই সব কিছুর ধারাবাহিকতায় আজকের দিনে আমরা পেয়েছি বিভক্ত আধুনিক জাতিরাষ্ট্রগুলো। লেখকের মতে এই ঐতিহাসিক পরিক্রমায় মূলত আজকের বিভক্তির কারণ। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হল লেখক বর্তমানের কিছু সুনির্দিষ্ট চ্যালেঞ্জ চিহ্নিত করেছেন। তিনি দেখাচ্ছেন যে মুসলিমরা আজ বিভক্ত, তাদের আনুগত্য ভিন্ন ভিন্ন, তাদের সম্পদ ও সাধারণ স্বার্থগুলো মূলত বিদেশি শক্তি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। সেই সাথে ইসলামের স্বভাবজাত সহিংসতা সম্পর্কিত নানা ভ্রান্ত ধারণাও চারদিকে ছড়িয়ে পড়েছে। আর ঐতিহ্যবাহী ফিক এখনও এই আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের সাথে পুরোপুরি খাপ খাইয়ে উঠতে পারেনি। লেখকের মতে এই চ্যালেঞ্জগুলো প্রমাণ করে যে আমাদের এখন একটা ঐক্যবদ্ধ এবং যুগোপযোগী আইনি কাঠামো ভীষণ প্রয়োজন। তৃতীয় পর্ব, মূল ও শাখার পদ্ধতি। এখন সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, ঐতিহ্যবাহী ইসলামী আইনশাস্ত্র ব্যবহার করে লেখক ঠিক কীভাবে এই আধুনিক সংকটের সমাধান করার প্রস্তাব দিচ্ছেন। ঠিক এখানেই পেপারটি ইসলামী আন্তর্জাতিকীকরণ বা আত-তাদভিল আল ইসলামী নামের একটি নতুন তাত্ত্বিক কাঠামোর সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। এর মূল উদ্দেশ্যটা খুব পরিষ্কার। ধ্রুপদী ইসলামে আইনের অপরিবর্তনশীল শিকড়গুলোকে ঠিক রেখে আধুনিক এবং নজিরবিহীন বৈশ্বিক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর জন্য একটি জুৎসই আইনি কাঠামো তৈরি করা। লেখক কিন্তু এই বিশাল আইনি কাঠামোটা শূন্য থেকে তৈরি করছেন না, বরং এর ভিত্তি হিসেবে তিনি বারবার প্রাথমিক উৎসগুলোর কাছে ফিরে গেছেন। পবিত্র কোরআনের একটি আয়াত যেখানে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো, অনুসরণ করো রসুলের এবং তোমাদের মধ্যে যারা ক্ষমতা সম্পন্ন তাদের। এটি উল্লেখ করে তিনি প্রমাণ করেছেন যে সংগঠিত নেতৃত্ব এবং ঐক্যবদ্ধ কর্তৃত্বের প্রয়োজনীয়তা কতটা জোরালো। শুধু তাই নয়, অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, এই সুপরিচিত হাদিসটি ব্যবহার করে লেখক আধুনিক জাতিগত জাতীয়তাবাদের ধারণাকেও সরাসরি চ্যালেঞ্জ করেছেন।
তিনি যুক্তি দিয়েছেন যে সত্যিকারের ইসলামী শাসন ব্যবস্থা মূলত যে কোনো জাতিগত বা ভাষাগত সীমানার একেবারে ঊর্ধ্বে। তাহলে চলুন দেখি এই পুরো ব্যাপারটা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে। নতুন নিয়ম বের করার ধাপগুলো আসলে কি? ১. প্রথমে সেই নজিরবিহীন আধুনিক ভূ-রাজনীতিক সমস্যাটি চিহ্নিত করতে হবে। ২. ধ্রুপদী অন্তর্নিহিত মূলনীতি বা উসুল খুঁজে বের করতে হবে। এবং ৩. সেই নীতির ওপর ভিত্তি করে আধুনিক প্রেক্ষাপটের জন্য একেবারে নতুন একটি শাখা বা ফুরু তৈরি করতে হবে। চতুর্থ পর্ব, ফিকহি মাযহাবগুলোর তুলনা। এই নতুন ফিক বা আইন নিরূপণ করার জন্য গবেষণাপত্রটিতে ইসলামী আইনশাস্ত্রের ৪টি প্রধান মাযহাবের তুলনামূলক পর্যালোচনার উপর বেশ জোর দেওয়া হয়েছে। এই পর্যালোচনায় দুটো ভিন্ন অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি দেখা যায়। একটা হল আক্ষরিক দৃষ্টিভঙ্গি, যা সরাসরি পাঠ্যের ওপর নির্ভর করে। সম্পূর্ণ নতুন বা নজিরবিহীন আধুনিক সমস্যার ক্ষেত্রে এটি হয়তো কিছুটা হিমশিম খেতে পারে। অন্যদিকে রয়েছে নীতিভিত্তিক দৃষ্টিভঙ্গি, যেখানে লেখক বিশেষ করে হানাফি মাযহাবের কথা বলেছেন। এই পদ্ধতিটি পাঠ্য থেকে মূল উদ্দেশ্য বা বৃহত্তর নীতিটাকে বের করে আনে, যা একদম নতুন প্রেক্ষাপটেও প্রয়োগ করা সম্ভব। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করা যাক। ধরুন নামাজের কথাই বলছি। আধুনিক যুগের কোনো সম্পূর্ণ নতুন বাধার কারণে নামাজ ভঙ্গ হবে কিনা সে বিষয়ে কিছু মাযহাব হয়তো সরাসরি আক্ষরিক নজির খুঁজবে, কিন্তু হানাফি ফিকহ আক্ষরিক তথ্যের চেয়ে নামাজের মূল নির্যাস বা খুশু অর্থাৎ বিনয় বা স্থিরতার বৃহত্তর নীতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে। ঠিক এই একই নীতি বা লজিক আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও খাটানো সম্ভব। তবে লেখক এখানে স্কলারদের জন্য কিছু কড়া নিয়মও বেঁধে দিয়েছেন। তুলনামূলক পর্যালোচনার ক্ষেত্রে ৪টি ধ্রুপদী মাযহাবের বৈধতার প্রতি গভীর শ্রদ্ধা থাকতে হবে এবং যে কোনো ধরনের সাম্প্রদায়িকতা বা কট্টরপন্থা পরিহার করতে হবে, কারণ বাইরের শক্তিগুলো প্রায়ই এই তাত্ত্বিক পার্থক্যগুলোকে নিজেদের স্বার্থে কাজে লাগায়। তাই মূল লক্ষ্য হতে হবে বৈশ্বিক মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ঐক্য ধরে রাখা। পঞ্চম ও শেষ পর্ব, ইসলামী আন্তর্জাতিকীকরণের বিভাগসমূহ। এতক্ষণের এই সমস্ত পদ্ধতি ও চিন্তাধারাকে লেখক অবশেষে একটি বিশাল এবং যুগান্তকারী ট্যাক্সনমি বা শ্রেণীবিন্যাসে একত্রিত করেছেন। এটাই হলো সেই চূড়ান্ত কাঠামোগত সমাধান। এখানে সম্পূর্ণ নতুন 7টি ফিকিহি শাখার প্রস্তাব করা হয়েছে। ভূমির ফিকা, সাধারণ সম্পর্কের ফিকা, বিশেষ সম্পর্কের ফিকা, অধিকার ও প্রাপ্যতার ফিকা, সরকারের ফিকা, ইসলামী সম্পর্কের ফিকা এবং বসবাস ও আবাসনের ফিকা। আধুনিক রাষ্ট্রের সাথে একজন মানুষের যত ধরনের মিথস্ক্রিয়া হতে পারে তার প্রায় প্রতিটি দিকই এখানে কাভার করা হয়েছে। চলুন এর মধ্যে মূল কয়েকটা শাখায় একটু খুঁটিয়ে দেখি। যেমন ধরুন সরকারের ফিক। এই শাখার কাজ হল ইসলামী সীমারেখার মধ্যে একটা আধুনিক রাষ্ট্র ঠিক কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের ক্ষমতার সীমানা কতটা হবে এবং ধর্মনিরপেক্ষ আইনের সাথে ইসলামী আইনের সম্পর্ক কেমন হবে তা পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করা। এরপর রয়েছে অধিকার ও প্রাপ্যতার ফিক। বর্তমানের আধুনিক বৈশ্বিক ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত অধিকার কি হবে এবং কাঠামোগত বৈষম্যের মতো বাস্তব পরিস্থিতিগুলোকে ইসলামী দৃষ্টিকোণ থেকে কিভাবে ন্যাভিগেট করতে হবে, এটি মূলত সেই পথটাই নির্দেশ করে। আর ভূমির ফিক শাখাটি তো রীতিমতো দারুণ কৌতূহলোদ্দীপক। এটি আধুনিক বিশ্বের কঠোর বর্ডার, পাসপোর্ট, আন্তর্জাতিক ভূখণ্ডগত চুক্তি এবং বাস্তুচ্যুতির মতো কঠিন বাস্তবতার সাথে প্রাচীন একটি উন্মুক্ত ইসলামী বিশ্বের ধারণার সমন্বয় সাধন করার চেষ্টা করে। পরিশেষে বলতে হয়, এত বড় একটা শ্রেণীবিন্যাসের চূড়ান্ত লক্ষ্য কিন্তু কেবল একাডেমিক বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকা নয়, বরং এর উদ্দেশ্য হল আমাদের বোঝাপড়াকে ঐক্যবদ্ধ করা, শোষণ প্রতিরোধ করা এবং আজকের এই নজিরবিহীন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি বাস্তবসম্মত গাইডলাইন দেয়া। এটি আক্ষরিক অর্থেই একটি সার্ভাইভাল টুল। পুরো আলোচনাটা আমাদের একটা গভীর চিন্তার জায়গায় দাঁড় করিয়ে দেয়। ভাবুন তো, ধ্রুপদী ফিক যদি সত্যিই তার শাখাগুলোকে আধুনিক বৈশ্বিক ব্যবস্থার সাথে এতটা নিখুঁতভাবে খাপ খাইয়ে নিতে পারে, তবে এই ধরনের আইনি কাঠামো কি ভবিষ্যতে আন্তর্জাতিক আইনের চেহারাটাই মৌলিকভাবে বদলে দিতে পারে? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।